As far as the list under adjudication is concerned, I have mentioned earlier that the learned judges are looking into case by case, and whichever cases are approved by them shall be included in the final electoral rolls by way of supplementary list in terms of the orders of the Honorable Supreme Court. নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এক কথায় বিস্মিত হয়েছি কি নিয়ে? আজকে পশ্চিমবঙ্গ সহ আরো 4টি রাজ্যের ভোটের দিনক্ষণ ঘোষণা করলেন নির্বাচন কমিশনার। এই যে ভোটের দিনক্ষণ ঘোষণা হলো, অন্যান্য 4 রাজ্যের যে সমস্ত ভোটের দিনক্ষণ ঘোষণা হলো সে নিয়ে আমাদের রাজ্যের মানুষজনের যত না উৎসাহ ছিল তার থেকে সব থেকে বেশি ছিল আমাদের রাজ্যে কি হবে। তার কারণ আমরা এসআইআর পর্বে দেখেছি আরো 11টি রাজ্যে এসআইআর হয়েছে, সেটা নিয়ে সারা ভারতবর্ষে যত না আলোড়ন হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে প্রচুর জটিলতা হয়েছে, যেটা কিনা এখনো পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন এবং এখনো পর্যন্ত আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস, মানে যে সমস্ত লিস্টগুলো পেন্ডিং রয়েছে তার বিভিন্ন রকম বিবেচনা চলছে। সেই রকম আবহে দাঁড়িয়ে আমাদের মনের মধ্যে সন্দেহ ছিল যে ভোটের দিনক্ষণ কে আদৌ পশ্চিমবঙ্গে ঘোষণা করতে পারবে নির্বাচন কমিশন। কিন্তু আজকে ভোটের দিনক্ষণ নির্বাচন কমিশনার ঘোষণা করেই দিলেন। এই প্রসঙ্গে বেশ কয়েকটি প্রশ্ন উঠে গেল যা বিস্ময়ের সৃষ্টি করল। প্রথম কথা, পুরো সাংবাদিক সম্মেলনটা মুখ্য নির্বাচন কমিশনারের যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে সেখানে যদি 10টা প্রশ্ন হয়ে থাকে তার মধ্যে 9খানা প্রশ্ন হয়েছে পশ্চিমবঙ্গ সম্পর্কিত, এবং তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন এবং যার উত্তর একদম নির্বাচন কমিশন একদম সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার 54 সেকেন্ড আগে সেটা দিয়েছেন, যেটা আপনারা এই এপিসোডের একদম শুরুতে দেখতে পেলেন। সেইটা সম্পর্কে সারা এই রাজ্যের সমস্ত মানুষ জানতে চায় যে কিভাবে নির্বাচনটা হওয়া সম্ভব। প্রথম কথা, রাজ্যের যে বিরোধী দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয়, তিনি বলেছেন নো ভোট নো এসআইআর। ওনাদের ঘোষিত অবস্থান একাধিকবার প্রেস কনফারেন্স করে ওনারা জানিয়েছেন, এবং শ্রমিক ভট্টাচার্য মহাশয় এটাও পরবর্তীকালে জানিয়েছিলেন যে পূর্ণ ভোটার তালিকা বের হবে, তারপর ভোটের প্রশ্ন সে জবে হবে। শুভেন্দু অধিকারী মহাশয় বিরোধী দলের নেতা, তিনি একই কথা বলেছেন, এবং সামগ্রিকভাবে মানুষের অন্যান্য দলগুলোর কথাও যদি বলেন, যে টিএমসির কথা বলেন, ভোটার তালিকা পুরো হবে, প্রতিটি বৈধ ভোটার ভোট দেবে, এইটা সামগ্রিক সকল মানুষের চাহিদা। প্রতিটি অবৈধ ভোটার বাদ পড়বে, এটা যেমন ঠিক, এটা নির্বাচন কমিশন নিজেও বলেছে একাধিকবার, আজকেও বলেছে, তেমনি ওই সাংবাদিক সম্মেলনে প্রশ্ন উঠেছিল যে প্রতিটি বৈধ ভোটার ভোট দেবে, মানে ভোটার তালিকায় থাকবে, এটাও তো ঠিক। কিন্তু যখন সাংবাদিকের প্রশ্ন এসে পৌঁছায় যে এই যে 23শে এপ্রিল, মানে পশ্চিমবঙ্গে 2টি দফায় ভোট, 23শে এপ্রিল এবং 29শে এপ্রিল, ভোট গণনা অন্যান্য রাজ্যের সঙ্গে একই সঙ্গে 4 মে। আচ্ছা, মনোনয়নপত্র জমা আমাদের রাজ্যে যেমন 2টি ধাপে ভোট হচ্ছে, 2টি ভাগে ভোট হচ্ছে, এতক্ষণে আপনারা জেনেই গেছেন, সেটা সংক্ষেপে আপনাদের জানাচ্ছি যে 152টা আসন, এটাকে যদি আমরা অনুমান করে নিই, তার দীর্ঘ তালিকা আছে জেলাগুলো ধরে, যে 152টা উত্তরবঙ্গের আসন, এটা হচ্ছে আপনার 23শে এপ্রিল, এবং 142টা মোটামুটি দক্ষিণবঙ্গের যে আসনগুলো আছে কলকাতা সংলগ্ন মিলে, সেটা হচ্ছে 29শে এপ্রিল। মনোনয়নপত্র জমা প্রথম ধাপে 6ই এপ্রিল জমা, আর উইথড্র লাস্ট ডেট হচ্ছে 9ই এপ্রিল। দ্বিতীয় ধাপে 9ই এপ্রিল জমা লাস্ট ডেট, আর 13ই এপ্রিল হচ্ছে উইথড্র লাস্ট ডেট।
এইটাই তো সামগ্রিকভাবে তথ্য, কিন্তু এই তথ্যের পিছনেই তো রয়েছে আসল রহস্যটা। নির্বাচন কমিশনার কিন্তু স্পষ্টভাবে উত্তর দিতে পারলেন না। নির্বাচন কমিশন কিন্তু কোর্টের দিকেই ইঙ্গিত করে দিলেন যে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে, আর এটা সবাই জানে, সুপ্রিম কোর্টের নির্দেশে এসআইআর হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে, যে আন্ডার অ্যাডজুডিকেশন প্রসেস চলছে। হাইকোর্টের তত্ত্বাবধানে মাননীয় বিচারকরা সেই প্রসেস স্ক্রুটিনি করছেন বা বিবেচনা করছেন, সেই তালিকা প্রস্তুত করছেন বলা যায়। তাতে কত বাদ পড়বে, কত বৈধভাবে তালিকায় থেকে যাবে। প্রশ্নটা হচ্ছে যে ওই 23 তারিখের মধ্যে এই কাজটা শেষ হবে কি? সেই প্রশ্নটাই ছিল শেষ প্রশ্ন সাংবাদিক সম্মেলনে। সেটার উত্তরটাই কিন্তু পাওয়া গেল না। তাহলে 23 তারিখের মধ্যে যদি সেটা না শেষ হয়, ধরা যাক, এটা অনুমানই যদি করে নি যে আরো অনেকটাই শেষ হয়ে গেল, আরো ধরুন 10 লক্ষ কি 4 লক্ষ, কি সত্যি কথা বলবো 1000 বাকি থাকলো, একজনও কেন ভোটদানের অধিকার থেকে বঞ্চিত হবে যদি তার মধ্যে সে বৈধ হিসেবে ঢোকার যোগ্য হয়? এই প্রশ্ন তো উঠবে। এবং তার থেকে বড় প্রশ্ন আছে, যদি সেই ব্যক্তি তিনি প্রার্থী হওয়ার ইচ্ছা করেন, তাহলে তিনি কেন প্রার্থীটা হতে পারবেন না? তাহলে তাকে প্রার্থী হতে গেলে এই যে সাপ্লিমেন্টারি লিস্ট আছে, সমস্ত সাপ্লিমেন্টারি লিস্ট তার মানে 6 এপ্রিলের মধ্যে প্রকাশ করে দিতে হবে। তবেই সমস্ত মানুষ বুঝতে পারবে এই এত সংখ্যক ভোটার হচ্ছে বাতিল, অবৈধ, আর এই এত সংখ্যক ভোটার হচ্ছে বৈধ ভোটার। এবং সেই বৈধ ভোটার এলিজিবল কিসের জন্যে? প্রার্থী হওয়ার জন্য। কোনো পার্টি হোক না হোক, নির্দল প্রার্থী হোক, তার ইচ্ছা হতেই পারে আমি প্রার্থী হব, তার অধিকার, গণতান্ত্রিক অধিকার প্রার্থী হওয়ার। তাহলে তার প্রার্থী হওয়ার অধিকারটা বঞ্চিত হবে কেন? দ্বিতীয়ত, বহু এরকম ঘটনা এই আগের বারের লিস্টে যেটা আছে, যেটা 6 নম্বর ফর্ম ফিল আপ মানে পূর্ণাঙ্গ তালিকা যেটা বেরিয়েছিল 28 তারিখে, সেইটাতে বহু এরকম হয়তো মানে একদম বৈধ কেস, কোন রকম ভুল ত্রুটি, অফিসিয়াল কোনো ভুল ত্রুটি, অ্যাপের কোনো ভুল ত্রুটির জন্য তাদের বাদ পড়েছে হয়তো, সেটার জন্য যে আবেদন করতে বলা হয়েছে ডিইও সিইওর কাছে, সেই আবেদনগুলির নিষ্পত্তি কতটা হচ্ছে ওটা কিন্তু তারপরে কি আমরা কিন্তু ধরবো 23 এপ্রিল নয়, আমরা ধরবো 6 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়া লাস্ট ডেট, যেটা সুপ্রিম কোর্ট তার প্রথমবারের রায় বলেছিল যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনের মধ্যেই সাপ্লিমেন্টারি লিস্ট বার করতে হবে। তৎপরবর্তীকালে ওই সুপ্রিম কোর্টেরই একটা অবজারভেশন বলুন, রায় বলুন, তাতে জানা গেছিল যে ভোট কি দিতে পারবে, এরকম একটা সওয়াল উঠেছিল। তখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, যতটুকু আমরা বুঝেছি, রায়ের নানান রকম ব্যাখ্যা হয়তো পণ্ডিত ব্যক্তিরা রায়ের ব্যাখ্যা হয়তো অবশ্যই করবেন, কিন্তু আমরা যেটুকু বুঝতে পেরেছি যে ভোটদানের দিন তার আগেও যদি কোনো বৈধ ভোটারের নাম ভোটার তালিকায় ওঠে, তাহলে সে ভোট দিতে পারবে। তাহলে প্রশ্নটা আমার এখানে, সেই একই ব্যক্তিটি কেন প্রার্থী হতে পারবে না? কে ঠিক করে দিতে বলেছে যে সে প্রার্থী হতে পারবে না? তার অধিকারটা কেড়ে নেওয়ার কার এই অধিকার আছে? প্রত্যেকটি রাজনৈতিক দলে কিন্তু এরকম ব্যক্তি থাকতেই পারেন। সেটা তৃণমূলে থাকতে পারেন, সেটা বিজেপিতে থাকতে পারেন, সিপিএম এ, কংগ্রেসে, আইএসএফ এ, সব জায়গাতেই এরকম ব্যক্তি থাকতে পারেন যে সত্যিই তার প্রার্থী হওয়ার ইচ্ছা আছে। আচ্ছা, রাজনৈতিক দল ছেড়ে দিন না, নর্মাল ধরুন একজন ভারতবাসী, সে প্রকৃত বৈধ ভোটার, তার কোনো কারণে তার নাম অ্যাডজুডিকেশনে গেছে, আন্ডার অ্যাডজুডিকেশন, তার তালিকাটা যদি 6 এপ্রিলের মধ্যে না বেরোয়, বা দ্বিতীয় দফা যেটা 9 এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন, তার মধ্যে যদি না বেরোয়, তাহলে তো সে প্রার্থী হতে পারবে না। কেন? এটা কি সংবিধান সম্মত হবে? আর এখান থেকেই আমার প্রশ্নটা হচ্ছে, সমগ্র বঙ্গবাসীর কাছে চিন্তা করতে বলছি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে।
যে এই যে তারিখটা ঘোষণা হলো, এই তারিখ আদৌ কি মেনটেন্ড হবে? নির্বাচন কমিশনের সিদ্ধান্তের উপরে মাপ করবেন, কিচ্ছু বলতে চাই না, প্রশাসনিক সিদ্ধান্ত, প্রশাসনিক বডি, আমরা সবাই এখন আদর্শ আচরণ বিধির মধ্যে পড়ছি। কিন্তু আমি একটি মূল অধিকারের প্রশ্ন তুলছি। সেই অধিকারের প্রশ্নটা এই মুহূর্তে সুপ্রিম কোর্টেও হিয়ারিং হয়েছে। অবৈধ ভোটার যাতে বাদ যায়, বৈধ ভোটার যাতে থাকে, মানুষের ভাষা অসংখ্য এপিসোড করেছে তাই নিয়ে। রাজ্যের শাসক দল কিভাবে পুরো এসআইআর প্রসেসকে বাধা দান করেছে, তার ফলবশত এই পুরো ডামাডোলটা তৈরি হয়েছে অনেকাংশে, সেটা নিয়েও আমরা কথা বলেছি। কিন্তু এই প্রশ্নটাকে তো অ্যাভয়েড করা যাচ্ছে না, যেখানে রাজ্যের বিরোধী দল, শাসক দল সবাই নিশ্চয়ই একমত হবেন। তাহলে যদি ওই জায়গাটাকে স্টিক করে থাকতে হয়, মূল নীতিগত এবং অধিকার, গণতান্ত্রিক অধিকারের যে জায়গাটা, তাহলে কিভাবে এই ডেটের এই শিডিউল অনুযায়ী নির্বাচন হতে পারে? হ্যাঁ, অবশ্যই হতে পারে। যদি যদি 6ই এপ্রিলের আগে, মানে এখন থেকে তো আরো খানিকটা, বেশ কয়েকটা দিন বাকি আছে, নিশ্চয়ই নির্বাচন কমিশনের কোনো প্ল্যান নিশ্চয়ই আছে। আবার সামনে আমাদের 23 তারিখে সুপ্রিম কোর্টের মামলাও আছে, সুপ্রিম কোর্টে এটা নিয়ে মামলাও আছে, হিয়ারিংটা আছে, নেক্সট হিয়ারিং ডেট আছে। তাহলে সেই দিনকেও নিশ্চয়ই এই বিষয় নিয়ে সওয়াল জবাবটা হবে এবং এই প্রশ্নগুলো নিশ্চয়ই উঠবে বলে অনুমান। এবং যদি কোনো কারণে এই টাইম পিরিয়ডটার মধ্যে সাপ্লিমেন্টারি লিস্ট, যেটা নির্বাচন কমিশন আজকে ঘোষণা করে দিলেন, 6ই এপ্রিল প্রথম দফার মনোনয়নপত্র জমার শেষ দিন, তার মধ্যে যদি সাপ্লিমেন্টারি লিস্ট না বেরোয়, তাহলে সুপ্রিম কোর্ট কি রায় দেয়? তাহলে কি নির্বাচন কমিশন বলটা এবার সুপ্রিম কোর্টের দিকেই কৌশলে ঠেলে দিল? এবং সেটা তিনি বললেনও যে পুরো বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারের মধ্যে রয়েছে এবং হাইকোর্টের তত্ত্বাবধানে সমস্ত অনারেবল জাজেরা সেই প্রসেসটা করছেন। তাহলে পশ্চিমবঙ্গ ভোটের ভাগ্য কি এখনো ঠিক হলো, নাকি এখনো ঝুলে থাকলো? কারণ সবটাই কিন্তু নির্ভর করে আছে ওই সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর, মানে একদম শেষ সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনোর ওপর। তারপরেও কিন্তু মামলা হতে পারে কোন বৈধ ভোটার, সেটা অবশ্যই কোর্টের বিচারাধীন নিশ্চয়ই বিষয়গুলো। তারপরেও মামলা হতে পারে যদি কেউ বঞ্চিত হয়। তাহলে এই এতটা ডামাডোল এবং এতটা আইনের যে সমস্যা, সবাই তো ব্যস্ত, সমস্ত চ্যানেল ব্যস্ত, কত দফায় ভোট হচ্ছে, কোথায় কোথায় কোন তারিখে ভোট হবে, এইগুলো নিয়ে। আমরা ব্যস্ত এই প্রশ্নগুলো নিয়ে। আদৌ যদি এই প্রশ্নগুলো ভ্যালিড হয়, আপনারা বিচার করবেন, সকলেই আমরা মানে সহনাগরিক। হ্যাঁ, তাহলে সেইটার পরে সুপ্রিম কোর্টের, যেটা আমি এর আগেও একটা এপিসোডে করেছিলাম, যে আসল বলটা কি সুপ্রিম কোর্টে, মানে হচ্ছে টেনিস খেলার যে কোর্ট বলা হয় সেরকম, সেই হিসেবে মজা করে লিখেছিলাম। তা আমাদের বলা সেই কথাটাই প্রায় খেটে যেতে চলছে। কি যতই যাই হোক, আরো বেশ কিছু কিন্তু প্রশ্ন অধরা থেকে গেল। সেটা হচ্ছে নিরাপত্তার প্রশ্ন। নির্বাচন কমিশন প্রচুর প্রতিশ্রুতি এর অতীতেও দিয়েছে। আজকে ওই সাংবাদিক সম্মেলনে এই প্রশ্ন উঠেছে, তুলনা উঠেছে টিএন সেশনের সময়কার নির্বাচন পরিচালনা নিয়ে, এবং সেই প্রশ্নটাও তিনি পাশ কাটিয়ে গেছেন, গণেশ কুমার সিইসি। কিন্তু আদপে পশ্চিমবঙ্গে ভোটের মূল আলোচনার বিষয় সমস্ত ইস্যু বাদ দিয়ে আসল তো নিরাপত্তার ইস্যু। আগের মতো গতানুগতিক ভাবে যদি ভোট হতেই থাকে, একই প্যারামিলিটারি যদি ডিপ্লয়মেন্টের প্রসেস একই রকম থেকে থাকে, যেটা আজকে সদ্য শুভেন্দু অধিকারী মহাশয়, বিরোধী দলনেতা, তিনি পর্যন্ত খানিকটা সংশয় প্রকাশ করেছেন। আমরা চাই কম দফাতে ভোট হোক, যত কম মিনিমাম দফাতে, কিন্তু নিরাপত্তায় কোনো সমঝোতা না করে। আমরা চাই না কোচবিহারে ভোট দিয়ে সকালবেলা
3 দিন পরে মালদাতে ভোট দিয়ে, তার 3 দিন পরে বারাসাতে এসে ভোট দিয়ে, তারপরে এসে ভবানীপুরে ভোট ছাড়ুক কালি তুলতে তুলতে। এই জিনিস চাই না। তাদের বাহিনী সম্পর্কে কি বলবেন? কেননা কমিশন বলছে হিংসামুক্ত বাহিনীর নিয়ন্ত্রণ কমিশনকে নিতে হবে। বাহিনীর নিয়ন্ত্রণ যদি এই চাঁটাদের হাতে থাকে তাহলে এই বাহিনী ব্যবহৃত হবে না। গতকাল গিরিশ পার্কের ঘটনায় প্রমাণ হয়েছে এত কেন্দ্রীয় বাহিনী কোথাও আপনি রাস্তায় দেখতে পাবেন না। আজকেই আমার সঙ্গে হয়তো মুখোমুখি হয়েছে, কোথাও কোনো বাহিনী নেই। এখানে তো এক কোম্পানি বাহিনী আছে, সেন্ট্রাল ফোর্স। তো বিভিন্ন রাজনৈতিক দলের কর্মসূচি অমুক তমুক হতেই পারে, গণতান্ত্রিক দেশ। তবে আমি আজকে নন্দীগ্রাম আইসির জন্য অপেক্ষা করব। যুব মোর্চা পরিবর্তন যাত্রার আগের দিন তারা স্বাগতম বাইক যাত্রা করেছিল বলে আপনি কেস দিয়েছেন সবার নামে। ঠিক আছে, কেস দিয়েছেন। আজকের কি কেস হয় দেখব, নইলে কালকে সকালবেলায় নন্দীগ্রাম আইসির নামে লিখিত অভিযোগ যাবে যে রাজনৈতিক ভাবে তিনি এক চোখ বন্ধ করে এখানে কাজ করছেন। তাদের যে 60 লক্ষের না বিবেচনাধীন রয়েছে তাদের ভবিষ্যৎ কি হবে? যে 60 লক্ষ সুপ্রিম কোর্ট দেখছে। সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে সাপ্লিমেন্টারি লিস্টে তাদের নাম আসবে। সুপ্রিম কোর্টের অপেক্ষা করুন, এবং জুডিশিয়াল আধিকারিক অফিসাররা এটাকে যাচাই বাছাই করছেন। যারা প্রকৃত তথ্য দিচ্ছেন তাদের নাম উঠে যাবে, যারা প্রকৃত তথ্য দিতে পারবেন না, যারা নিজেদের বাচ্চার নামই মনে রাখতে পারছেন না, 3-4টে বউ, 18-19টা বাচ্চা, 1 নম্বর বাচ্চা কে, 7 নম্বর বাচ্চা কে, 11 নম্বর বাচ্চাকে সে নামই বলতে পারছেন না, তার নাম উঠবে, তার নাম তো বাদ যাবেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে ডিজিটাল ফুটপ্রিন্টের উপরে হচ্ছে। জুডিশিয়ারির উপর আস্থা রাখুন, সম্মান রাখুন, আর এটা কারো কান দিয়ে দেখার সুযোগ নেই। ডিজিটাল ফুটপ্রিন্ট এভিডেন্সের উপরে সিদ্ধান্ত হচ্ছে, সিদ্ধান্ত সঠিক হবে আমি মনে করি। তাই যদি হয় তাহলে মানুষের আর চিন্তা করবার অবকাশ কতটুকু থাকছে সেটা অবশ্যই সাধারণ মানুষই ডিসাইড করবেন। কিন্তু আমাদের যতটুকু মনে হয়েছে মানুষের ভাষার তরফ থেকে পুরো সাংবাদিক সম্মেলনটা দেখে, পুরো বক্তব্যগুলো দেখে, এই যে এত ঢক্কানি নাদ করে এই যে এসআইআর, যার কারণে যেটা আমি বলতাম বারবার যে এই ভোটার তালিকাটা তৈরি করছো কেন বাপু? ভোট দেওয়ার জন্য তো। তা ভোটটাই যদি না দিতে পারলাম যারা বৈধ, তাহলে ভোটার তালিকা বানিয়ে লাভটা কি আছে? আর ভোট যদি, এটা তো গেল তালিকার কথা, আর একটা ভোটের বুথ পর্যন্ত যদি না যেতে পারার ব্যবস্থা না করতে পারলেন, তাহলেও তালিকা করে লাভ কি হলো? এত কাণ্ড করে হলোটা কি শেষ পর্যন্ত? সব কিছুর উত্তর আমরা খুঁজতে থাকবো। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের সুচিন্তিত মতামত জানান। সেই মতামতগুলোই আমরা তুলে ধরি। এই রকম অনিশ্চিত সংশয়, সেই জায়গাগুলো আমরা মানুষের সামনে তুলে ধরি, লেটেস্ট আপডেট দিয়ে মানে সেই সংশয়গুলো কাটানোর। আবার যে সংশয়গুলো তৈরি হয় সেগুলোও তুলে ধরি আপনাদের সামনে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আপনারা সকলে ভালো থাকুন, সকলের মঙ্গল হোক, সকলের মঙ্গল কামনা করি। নমস্কার।